আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুস্তাফিজুদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস 59 ব্যাচ থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের ভিত্তিতে আমরা কি কি ল্যাবরেটরি ডায়াগনোসিস করতে পারি। তো ল্যাঞ্জের আলোকে আমরা ইনশাআল্লাহ একে একে দেখছি। তো আপনারা জানেন যে একটা স্পেসিফিক অ্যান্টিজেন যখন তার একটা করসপন্ডিং অ্যান্টিবডির সাথে বাইন্ড করে তখন কি হয়, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স কিংবা ইমিউন কমপ্লেক্স তৈরি হয়। এখন এই ইমিউন কমপ্লেক্স কিংবা অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের একটা টেন্ডেন্সি থাকে তলানি পড়ে যাওয়ার বা অ্যাগ্লুটিনেশন হওয়ার বা প্রিসিপিটেশন হওয়ার, অর্থাৎ সাসপেনশন হয়ে যাবে সে। ঠিক আছে, তো ধরুন এটা হলো একটা অ্যান্টিজেন, আর এই অ্যান্টিজেনটা করসপন্ডিং অর্থাৎ ওর সাথে ওর প্যারাটোপের সাথে মিলে যায় এমন একটা অ্যান্টিজেন হলো এটা। ওকে, তাহলে যখন ওরা একে অপরের সাথে বাইন্ড করলো এই হয়ে গেল অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। এখন ওদের একটা টেন্ডেন্সি থাকবে সেটা তলানি পড়ে যাওয়ার বা সাসপেনশন হওয়ার। ওকে, এই বিষয়টাকে আমরা দুইটা টার্মে ইউজ করি, একটা হচ্ছে অ্যাগ্লুটিনেশন আর একটা হলো প্রিসিপিটেশন। এখন এই অ্যাগ্লুটিনেশন এবং প্রিসিপিটেশনের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। তাহলে কি বললাম, ধরুন আমি অ্যান্টিজেনকে এ অ্যান্টি লিখছি, ওকে, আর অ্যান্টিবডিকে আমি লিখছি এ বি। তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি একসাথে যখন হলো তখন হলো অ্যান্টিজেন এন্ড অ্যান্টিবডি কমপ্লেক্স। ঠিক আছে, এখন এটা যে এই যে তলানি পড়বে, এই তলানি পড়াটাকে আমরা দুইটা টার্মে ইউজ করি। একটা হলো অ্যাগ্লুটিনেশন, এই টার্মটার সাথে আমরা পরিচিত। তাহলে একটা হলো অ্যাগ্লুটিনেশন, আরেকটা টার্ম হলো প্রিসিপিটেশন। ঠিক আছে, আচ্ছা এখন আসেন এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি। ডিফারেন্স হলো যদি যদি আপনার অ্যান্টিজেনটা, এই যে আমরা এখানে যে অ্যান্টিজেনটা দেখালাম, যদি আপনার এই অ্যান্টিজেনটা ইনসলিউবল হয় তাহলে অ্যান্টিজেন if it is insoluble তখন অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সে এই সাসপেনশন হওয়ার বিষয়টাকে আমরা বলবো অ্যাগ্লুটিনেশন। ওকে, আচ্ছা এখন দেখেন কখন ইনসলিউবল অ্যান্টিজেন আছে, আমরা কিছু এক্সাম্পল দেই। ধরুন আমরা যে এই যে এবিও ব্লাড গ্রুপিং করি, এবিও গ্রুপিং ব্লাড গ্রুপিং যেটা আমরা করি, সবচেয়ে কমন উদাহরণ সেটার ক্ষেত্রে আমরা কি করি, আমরা একটা স্লাইড নেই, স্লাইডের মধ্যে পেশেন্টের ব্লাড ড্রপ, ওকে, যার গ্রুপিং করব তার এইভাবে আমরা ব্লাড ফোঁটা নেই, ব্লাডের ফোঁটা নেই, সেখানের মধ্যে আমরা অ্যান্টিসেরা বা অ্যান্টিবডি দিই, তাই না? আচ্ছা, তো কিভাবে করি, ধরেন এখানে আমরা অ্যান্টি এ দিলাম আর এখানে আমরা অ্যান্টি বি দিলাম, অর্থাৎ এগুলো হলো কি অ্যান্টিবডি, এগুলো হলো অ্যান্টিবডি। এখন এই যে ব্লাড ড্রপটা, এই ব্লাড ড্রপটার মধ্যে আসলে কি থাকে, কিছু সিরাম থাকে এখানে, আর এর মধ্যে থাকে আরবিসি গুলো। এই ব্লাড ড্রপটাকে আমরা মনে করেন একটু বড় করে দেখছি আর কি, আরবিসি। ওকে, এগুলো হলো আরবিসি। এই আরবিসির মধ্যে আছে অ্যান্টিজেন এ, ধরেন এই লোকটার ব্লাড গ্রুপ হলো এ পজিটিভ, তাহলে এ অ্যান্টিজেন আছে সবগুলো আরবিসিতে। ওকে, এখন আমরা যখন এই যে অ্যান্টিবডি এ দিলাম, এই অ্যান্টিবডি এটা কি করবে, সে গিয়ে এই আরবিসির অ্যান্টিজেনগুলোর সাথে লেগে যাবে, তাই না? কারণ সে তো অ্যান্টি এ, যেখানে অ্যান্টিজেন এ পাবে তার সাথে সে বাইন্ড করবে। তো এইভাবে যখন এই যে আরবিসিতে এই এ অ্যান্টিজেন গুলো এভাবে সারফেসে, সেল সারফেসে আরবিসির লেগে থাকে, আর অ্যান্টি এ দ্যাট মিন্স অ্যান্টিবডি এগেইনস্ট অ্যান্টিজেন এ, ওরা গিয়ে সেখানে গিয়ে লেগে যায়।
ফলে কি হবে দেখেন, এটা ক্লাম্পিং হবে, ক্লটের মতো হয়ে যাবে, জমা পড়ে যাবে, তলানি পড়বে। তখন আমরা এখানে এরকম, এটা আপনারা যারা, আমরা সবাই গ্রুপিং দেখেছি অলরেডি, তখন কি হয় এখানে দেখা যায় যে এরকম ডট 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 ক্লাম্পিং হয়ে যায়। আমরা একটু এরিয়া করলে দেখি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই বিষয়টাই এখানে হচ্ছে। তাহলে যদি এই যে এভাবে ডট পড়ে গেল, ক্লাম্পিং হলো, এই বিষয়টাকেই আমরা বলি অ্যাগ্লুটিনেশন। এটাকে আমরা কি বলি? অ্যাগ্লুটিনেশন। কেন বলছি অ্যাগ্লুটিনেশন? কারণ হলো, কেন প্রিসিপিটেশন বলিনি? কারণ হলো যে এখানে অ্যান্টিজেন এটা আরবিসির সাথে অ্যাটাচ ছিল, সে সলিউবল অ্যান্টিজেন না, ঠিক আছে? একইভাবে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে, ধরেন আপনি পেশেন্ট থেকে একটা স্যাম্পল নিলেন, ধরেন এই হলো সিরামের একটা স্যাম্পল এখানে, আর এখানের মধ্যে এই ব্যাকটেরিয়া, তাহলে ওরা কি আমার সিরামে বা প্লাজমার মধ্যে কি সলিউবল, নাকি ওরা নিজের একটা পার্টিকেলসের মতো ঘোরাঘুরি করছে? তাহলে যখন আমরা ওদের এগেইনস্টে স্পেসিফিক অ্যান্টিবডি দিব, দেখেন অ্যান্টিবডিটা ওদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলছে, তখন কি হবে? এটা তলানি পড়বে। তাহলে এখানে যে ক্লাম্পিংটা হবে, প্রিসিপিটেশন বলা যাবে না, এটাকে বলবো অ্যাগ্লুটিনেশন। এই ক্লাম্পিংটাকে কি বলবো? অ্যাগ্লুটিনেশন। তাহলে অ্যাগ্লুটিনেশন বলবো না প্রিসিপিটেশন বলবো, সেটা ডিপেন্ড করছে অ্যান্টিজেনের নেচারের উপরে। যদি অ্যান্টিজেনটা ইনসলিউবল হয় তাহলে বলবো অ্যাগ্লুটিনেশন। ওকে, আচ্ছা, তাহলে ব্যাকটেরিয়া আরবিসির সাথে অ্যাটাচড অ্যান্টিজেন, অথবা আমরা সিনথেটিক্যালি যদি কোনো ল্যাটেক্স ব্রিড তৈরি করি, ধরেন এটা একটা ল্যাটেক্স ব্রিড, সিনথেটিক একটা জড় পদার্থ, ইনার্ট সাবস্টেন্স, আর ওই ইনার্ট সাবস্টেন্সের গায়ে আমরা অ্যান্টিজেনটা অ্যাটাচ করে দিলাম। তো যখন এই ইয়েলো গুলো হলো অ্যান্টিজেন, তো যখন এই অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি বাইন্ড করবে, তখন ওরা ওকে নিয়ে নিচে তলানি পড়ে যাবে, সাসপেনশন হয়ে যাবে, তখন এটাকেও বলবো কি? অ্যাগ্লুটিনেশন। কারণ কি? এটা একটা পার্টিকেল। আচ্ছা, নট সলিউবল। এবার চলে আসেন যে এখন এই অ্যাগ্লুটিনেশনটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো ডিরেক্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট, আরেকটা হলো ইনডিরেক্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট। ঠিক আছে? তাহলে পার্থক্য কি ডিরেক্ট এবং ইনডিরেক্টের? ডিরেক্টটা হলো একটু আগে আমি যে এক্সাম্পলটা দিলাম, অর্থাৎ অ্যান্টিজেনটা নিজেই ইনসলিউবল বা পার্টিকুলেট নেচারের, যেমন ব্যাকটেরিয়া অথবা আরবিসির সেল সারফেসে অ্যাটাচড অ্যান্টিজেন, ঠিক আছে? এরকম, এটা হলো ডিরেক্ট। যেমন এরকম আমরা কি কি টেস্ট করতে পারি ডিরেক্ট অ্যাগ্লুটিনেশনের মাধ্যমে? একটা হলো যে দেখেন এক্সাম্পল গুলা, এক নম্বর হলো ব্লাড গ্রুপিং, যেটা আমি দেখালাম আপনাদের, ব্লাড গ্রুপিং। হ্যাঁ, আরেকটা হলো যে উইডাল টেস্ট, কমন হলো এই দুইটা। ওকে, আচ্ছা, এবার দেখেন ইনডিরেক্টটা হলো কি জানেন? ইনডিরেক্টটা হলো যে অ্যান্টিজেনটা আসলে ইনসলিউবল না। ধরেন এই অ্যান্টিজেনটা নট ইনসলিউবল। এখন অ্যাগ্লুটিনেশন বলার শর্ত কি? যে অ্যান্টিজেনকে কি হতে হবে? অ্যান্টিজেনকে আমাদের ইনসলিউবল হতে হবে যদি অ্যাগ্লুটিনেশন বলতে চাই। কিন্তু এখানে এই অ্যান্টিজেনটা ইনসলিউবল না, তো আমরা কি করব? যে সিনথেটিক বিভিন্ন জিনিস, যেমন ল্যাটেক্স দিয়ে তৈরি একটা ইনার্ট সাবস্টেন্স ইউজ করব, ওই ইনার্ট সাবস্টেন্সের সাথে এই অ্যান্টিজেনটাকে বাইন্ড করাবো। একটু আগে যেটা দেখালাম, বাইন্ড করানোর পরে তারপরে এটাকে আমরা ধরেন একটা মিডিয়াতে নিলাম, নেওয়ার পরে এই মিডিয়াতে নিলাম, আর এখানে অ্যান্টিজেনটা অ্যাটাচ করা, যেটাকে আমরা জোর করে ইনসলিউবল করলাম,
এটা আসলে ইনসলিউবল ছিল না। ঠিক আছে, এবার আমরা এখানে অ্যান্টিবডি যোগ করব এই অ্যান্টিজেনের এগেইনস্টে, তখন এটা কি হবে, ক্লাম্পিং হয়ে যাবে, এটা ক্লাম্পিং হয়ে যাবে। ঠিক আছে, ক্লাম্পিং, এখানে ক্লাম্পিং ঘটবে। তাহলে আমরা এটাকে জোর করে ইনসলিউবল বানালাম, পার্টিকুলেট নেচারের বানিয়ে ফেললাম আর্টিফিশিয়াল ল্যাটেক্স বিড ইউজ করে। এটাই হলো ইনডিরেক্ট টেস্ট। তো ইনডিরেক্ট অ্যাগ্লুটিনেশনের মাধ্যমে আমরা কি কি টেস্ট করতে পারি, যেমন অ্যান্টি এইচবিএস এজি, অ্যান্টি এইচবিএস এজি মানে হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের সারফেস অ্যান্টিজেনের অ্যান্টিবডিটাকে আমরা মানে ডিটেক্ট করতে পারি এইভাবে। ঠিক আছে, একইভাবে আমরা করতে পারি যে এইচবিএস এজি, আবার সরাসরি এইচবিএস অ্যান্টিজেনটাকে ডিটেক্ট করতে পারি। ঠিক আছে, আবার আমরা আরেকটা টেস্ট করতে পারি যে অ্যান্টি এইচআইভি অ্যান্টিবডি, অর্থাৎ কাউকে যদি এইচআইভি অ্যাটাক করে তাহলে তার ব্লাডে কি তৈরি হয়, এইচআইভির এগেইনস্টে অ্যান্টিবডি, তাহলে অ্যান্টি এইচআইভি। ঠিক আছে, এখন আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে অ্যান্টি এইচবিএস এজি বললাম, বলুন তো অ্যান্টি এইচবিএস এজি এটা কি অ্যান্টিজেন নাকি অ্যান্টিবডি? অবশ্যই অ্যান্টিবডি। এখন অ্যান্টিবডি কি সলিউবল না ইনসলিউবল? সলিউবল। তাহলে কিভাবে আমি অ্যাগ্লুটিনেশন করছি, ওই যে এই সলিউবল অ্যান্টিবডিটাকে আমরা একটা আর্টিফিশিয়ালি তৈরি পার্টিকেলের সাথে বাইন্ড করাবো। বাইন্ড করালাম। ঠিক আছে, ফলে এখন এই সলিউবল অ্যান্টিবডিটা ইনসলিউবল হয়ে গেছে। এরপরে আমরা এখানে অ্যান্টিজেন যোগ করব, অ্যান্টিজেন। তো যখন আমরা অ্যান্টিজেন যোগ করব তখন কি হবে, এই অ্যান্টিজেন গুলো যখন এই অ্যান্টিবডির সাথে বাইন্ড করবে তখন অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়ে গেল, এবং তখন এই পার্টিকেলটা সহ সে সাসপেনশন হয়ে যাবে, তলানি পড়ে যাবে, জমাটবদ্ধ হয়ে যাবে। এটাকে আমরা বলছি ইনডিরেক্ট অ্যাগ্লুটিনেশন। তাহলে ইনডিরেক্ট অ্যাগ্লুটিনেশনের মাধ্যমে আমরা এই টেস্টগুলো করতে পারি। আশা করি আপনাদের ক্লিয়ার। আমি আবারও বলছি, অ্যান্টিজেন যদি সলিউবল হয় তাহলে বলবো প্রিসিপিটেশন, আর অ্যান্টিজেন যদি ইনসলিউবল হয় অথবা পার্টিকুলেট নেচারের হয় তাহলে আমরা বলবো যে অ্যাগ্লুটিনেশন। ঠিক আছে, এবার আমরা ফিরে আসি প্রিসিপিটেশনে। তাহলে প্রিসিপিটেশনে অ্যান্টিজেন, বলেন তো অ্যান্টিজেনটা সলিউবল না ইনসলিউবল হবে? অবশ্যই সলিউবল। এখন একটা অ্যান্টিজেন যদি সলিউবল হয়, বলেন তো তার এই মলিকিউলার ওয়েট বেশি হবে নাকি কম হবে? কম হবে। মলিকিউলার ওয়েট কম হবে এবং ওই অ্যান্টিজেনটার সাইজ ছোট হবে, কারণ যত মলিকিউলার ওয়েট কম হবে, সাইজ ছোট হবে, তার সলিউবিলিটি তত বাড়ে। ঠিক আছে, আচ্ছা, তো এরকম অ্যান্টিজেন কি কি আছে, এই যে দেখেন এরকম কিছু সলিউবল অ্যান্টিজেনের উদাহরণ, যেমন সি রিঅ্যাক্টিভ প্রোটিন, স্ট্রেপ্টোকক্কাল অ্যান্টিজেন। এটা কিন্তু স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া না, ওই ব্যাকটেরিয়ার কিছু স্পেসিফিক অ্যান্টিজেন। এখন অ্যান্টিজেন মানে হলো ইউজুয়ালি প্রোটিন, এই প্রোটিনগুলো কিন্তু সলিউবল। ওকে, আচ্ছা, এইভাবে আমরা সেরোটাইপিং করি, এটা কোন টাইপের স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া। ওকে, তারপরে হচ্ছে ভিডিআরএল, আলফা ফিটো প্রোটিন, প্যারা প্রোটিন, ভাইরাল প্রোটিন, নট ভাইরাস, ভাইরাল প্রোটিন সলিউবল। তাহলে এগুলো সবগুলো হলো সলিউবল অ্যান্টিজেন। ঠিক আছে, এটাই। তাহলে দেখেন যখন এই অ্যান্টিজেন গুলোর সাথে স্পেসিফিক অ্যান্টিবডি বাইন্ড করবে, স্পেসিফিক অ্যান্টিবডি ওদের সাথে যখন বাইন্ড করবে তখন অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে, এবং ওই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা তলানি পড়ে যাবে বা সাসপেনশন হয়ে যাবে। এই সাসপেনশন হওয়াটাকে আমরা কি বলবো, প্রিসিপিটেশন। প্রিসিপিটেশন। ঠিক আছে, আচ্ছা, তাহলে অ্যাগ্লুটিনেশন এবং প্রিসিপিটেশন হচ্ছে একই জিনিস, জাস্ট অ্যান্টিজেনের নেচারের কারণে আলাদা হয়ে গেছে। এখন প্রিসিপিটেশনটাকে আমরা কয়েক ভাবে করতে পারি। দেখেন,
একটা হচ্ছে আমরা ওকে লিকুইড মিডিয়াতে করতে পারি, লিকুইড মিডিয়া, আরেকটা হলো আমরা ওকে সেমি সলিড মিডিয়াতে করতে পারি। তাহলে মিডিয়ার ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করলাম। এখন এই যে সেমি সলিড মিডিয়াতে করছি, সেমি সলিড মিডিয়া বলতে আমরা জানি সবাই কি, সেটা আগার মিডিয়া। ওকে, এই সেমি সলিড মিডিয়া কিংবা আগারের মধ্যে আমরা আবার ওকে দুই ভাগে করতে পারি, অর্থাৎ দুই ধরনের সিস্টেমে করতে পারি। একটা হলো যে সিঙ্গেল ডিফিউশন, আরেকটা হলো ডাবল ডিফিউশন। একটা হলো সিঙ্গেল, আমি একটু পরে বলছি ইনশাআল্লাহ কোনটা কি, সিঙ্গেল ডিফিউশন, আরেকটা হলো ডাবল ডিফিউশন। ঠিক আছে, এখন আসেন যে যেটা লিকুইড মিডিয়াতে বললাম, তাহলে লিকুইড মিডিয়াম মানে কি, সলিউশন। এখন এই সলিউশনের প্রিসিপিটেশনটা বোঝার আগে আমি আপনাদেরকে টাইটার একটা টার্ম আছে তার সাথে একটু পরিচয় করিয়ে দেই। টাইটার খুবই কমনলি ইউজড। টাইটার মানে কি, সোজা ভাষায় টাইটার মানে আমরা বুঝবো ডাইলিউশন। ডাইলিউশন, হ্যাঁ, দ্রবণ লঘুকরণ সোজা বাংলায়। তো ধরেন এটা হলো একজন পেশেন্টের সিরাম, এই টেস্ট টিউবে আমি পেশেন্টের সিরাম নিলাম এতটুকু এখানে। ওকে, এতটুকু হলো পেশেন্টের সিরাম। আচ্ছা, এখন সিরামের মধ্যে ধরেন অ্যান্টিবডি আছে, এই হলো অ্যান্টিবডি। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে কিছু ডাইলিউয়েন্টস যোগ করব। ওকে, ডাইলিউয়েন্ট যোগ করে যখন এখানে অতিরিক্ত আরো একটা দ্রবণ মিক্স করে দিব, তখন কি হবে দেখেন, এই যে এই পেশেন্টের যে সিরাম ছিল তার কনসেন্ট্রেশনটা কি হবে, কমে যাবে, কারণ আমরা মিক্সচার করে ফেলেছি। ফলে এই অ্যান্টিবডি গুলো তখন মানে শুধু এখানে থাকবে না, ওরা হোল মিশ্রণটাতে ছড়িয়ে পড়বে। ধরেন 4টা অ্যান্টিবডি ছিল, এখন এই 4টা অ্যান্টিবডি এখানে একটা কালারটা আমি এটা চেঞ্জ করি, যে এই এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে দেখেন আগে আপনি এই জায়গাটুকুর মধ্যে পেয়েছিলেন 4টা অ্যান্টিবডি, আর এখন এই জায়গাটুকুর মধ্যে কয়টা অ্যান্টিবডি দেখেন, একটা। তাহলে দেখেন অ্যান্টিবডির সংখ্যা কমে গেছে না পার ইউনিট দ্রবণের মধ্যে। তাহলে আমরা কনসেন্ট্রেশনটা কি করছি, ডাইলিউট করে ফেলে কনসেন্ট্রেশনটাকে কমিয়ে ফেলছি। এটাই হলো টাইটার। তাহলে টাইটার মানে হলো যে আপনি পেশেন্টের সিরামকে একটা ডাইলিউয়েন্টস যোগ করে মিক্সচার করে ওই সিরামের কনসেন্ট্রেশনটাকে লঘু করতে 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 এমন পরিমাণে লঘু করবেন যেখানে আমরা মিনিমাম অ্যান্টিবডি পাবো। ঠিক আছে, অ্যান্টিবডি একদমই অ্যাবসেন্ট হয়ে গেলে আবার হবে না, সেটাকে আপনি টাইটার বলতে পারবেন না। যেমন আপনি যদি এখানে আরো ডাইলিউয়েন্টস যোগ করতে থাকেন, তখন দেখা যাবে যে অ্যান্টিবডি কনসেন্ট্রেশনটা এতই লঘু হয়ে গেছে যে এখানে আর কোনো অ্যান্টিবডি নাই, অ্যান্টিবডিটা এখানে। তাহলে দেখেন এখানে এখন কোনো অ্যান্টিবডি কি প্রেজেন্ট আছে, নাই, কোনো অ্যান্টিবডি নেই। ফলে আপনি যদি এই সিরামটাকে নিয়ে এখন টেস্ট করেন তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হবে না। একইভাবে এখান থেকে যদি একটা সিরাম নেন, দেখেন এই সিরামের মধ্যে কি এখন কোনো অ্যান্টিবডি আছে, নাই, ফলে নেগেটিভ পাবেন, এখান থেকে নিলে নেগেটিভ পাবেন। তাহলে এমন ভাবে ডাইলিউশন করবেন যাতে মিশ্রণের একটা
ক্ষুদ্র এরিয়ার মধ্যে, ধরেন আমি এই মিশ্রণটাকে কয়েকটা সেগমেন্টে ছোট ছোট এরিয়াতে ভাগ করলাম এবং প্রত্যেকটা সেগমেন্টে অ্যাটলিস্ট একটা করে অ্যান্টিবডি আছে, ফলে আমি যখন এখানের মধ্যে ওই করসপন্ডিং অ্যান্টিজেন দিব, হ্যাঁ, কিংবা অ্যান্টি ইমিউনোগ্লোবুলিন জি দিব, তাহলে এখানে তখন ওরা বাইন্ড করে কি হবে, প্রিসিপিটেশন হবে, অর্থাৎ আমি রিঅ্যাকশনটা পজিটিভ পাবো। তাহলে টাইটার মানে হলো একটা সিরামকে ডাইলিউশন করা এমন লেভেল পর্যন্ত যতটুকু পর্যন্ত ডাইলিউশন করলে আমি রিঅ্যাকশন পজিটিভ পাবো। খুব বেশি পানি মিশাতে মিশাতে এতই মিশালেন যে সেখানের মধ্যে আর ওই মানে শরবতটা মিষ্টি লাগছে না, অর্থাৎ পানি মিশাবেন, মিশাতে মিশাতে এমন পানি মিশাবো আমরা যাতে শরবতের টেস্টটা থাকে। এত বেশি মিশালাম শরবতের টেস্টই নেই, তাহলে আর সেটা তার হলো না, তাহলে আর সমস্যা। অনেকটা সেই ধরনেরই, ঠিক আছে। এখন দেখেন, এই মনে করেন আপনি একটা টেস্ট টিউব নিলাম, সেখানের মধ্যে আমি সংখ্যা দিয়ে বোঝাচ্ছি সুবিধার্থে, মনে করেন 64, হ্যাঁ 64টা ইউনিট আছে এখানে। এই 64টা ধরেন এই একটা মিশ্রণ, এখানে 64 পার্টিকেল আছে 64টা। এর মধ্যে পেশেন্টের সিরাম হচ্ছে 1 পার্টিকেল। ধরেন এটা হচ্ছে পেশেন্টের সিরাম 1 পার্টিকেল। তাহলে আমরা সেটাকে কিভাবে লিখবো, যে 1/63 মানে হলো এখানে মোট 64টা পার্টিকেলস আছে। এর মধ্যে পেশেন্টের সিরাম আছে 1টা পার্টিকেল আর ডাইলিউটস আছে 63টা পার্টিকেল। এবং ওরা যখন মিক্সচার হয়ে যাবে ভালোভাবে, তখন এখান থেকে আমি টেস্ট করলে প্রিসিপিটেশন পজিটিভ পাবো, ঠিক আছে। আচ্ছা, একটু বুঝেন, তাহলে এটা 1/63। আরেকটা পেশেন্টের সিরাম নিলাম, আরেকজন পেশেন্টের সিরাম নিয়ে আমি যখন ডাইলিউয়েন্টস যোগ করলাম, ধরেন এই ডাইলিউয়েন্ট যোগ করে আমি এরকম পেলাম, এবং এখানে পেশেন্টের সিরামটাকে নিয়ে মিক্সচার করে দিলাম, হ্যাঁ এখানে যেরকম নিয়ে মিক্সচার করে দিলাম, এখানে মিক্স করে দিলাম। করার পর আমি দেখলাম যে এই পেশেন্টের সিরামের মধ্যে, এই যে ওনার সিরামের মধ্যে অ্যান্টিবডি ছিল ধরেন 2টা, ফলে আমি এই সিরামটুকুকে, এই স্যাম্পলটাকে বেশি ডাইলিউট করতে পারি না, কারণ বেশি করলে আর অ্যান্টিবডি হারাই যাবে না। আর এই পেশেন্টের ক্ষেত্রে ওনার যে সিরামটা নিয়েছিলাম সেখানে অ্যান্টিবডি ছিল 10টা, একটু বুঝেন। তাহলে এখানে কনসেন্ট্রেশন বেশি অ্যান্টিবডি, ফলে ওকে আমি বেশি পরিমাণ ডাইলিউটস দিয়ে মিশাতে পারবো, ঠিক আছে। অর্থাৎ 1 গ্লাস শরবতে ধরেন 2 চামচ চিনি আছে এবং আরেক গ্লাস শরবতে 1 চামচ চিনি আছে। এখন কোন গ্লাসের শরবতে আপনি বেশি পানি মিশাতে পারবেন? যেটাতে 2 চামচ চিনি আছে, তাহলে বেশি পানি মিশালেও মিষ্টি জিনিসটা থাকবে। ঠিক একইভাবে যদি পেশেন্টের সিরামে অ্যান্টিবডি বেশি থাকে, তাহলে আমি বেশি বেশি ডাইলিউয়েন্টস মিশাতে পারবো, ফলে সেটা হবে হাই টাইটার। যেমন দেখেন এই যে 1/63। আর এই পেশেন্টের ক্ষেত্রে বললাম কি, যে অ্যান্টিবডি অনলি 2টা আছে, ফলে এখানে দেখা যাবে যে আমি মাত্র মনে করেন এই 10টা ডাইলিউয়েন্টস পার্টিকেল মিশালাম, আর একটা হচ্ছে এই সিরাম পার্টিকেল পেশেন্ট বোঝানোর জন্য। তাহলে এই যে এরকম হলো, তাহলে দেখেন এই দুটোর মধ্যে কম্পারিজন করেন, একটা হচ্ছে 1/63 আর একটা হলো 1/10। কোনটা হাই টাইটার, অর্থাৎ কোন পেশেন্টের সিরামে বেশি অ্যান্টিবডি আছে? ওনার, কারণ ওনাতে আমরা কি বেশি মিশাতে পেরেছি, ডাইলিউয়েন্টস বেশি 63, আর এখানে ডাইলিউয়েন্টস মাত্র 10টা। তাহলে এইভাবে আমরা হাই টাইটার বলবো, এটাকে বলবো হাই টাইটার, আর এটাকে বলবো লো টাইটার। এখন আসেন এই যে সলিউশনের মাধ্যমে অথবা লিকুইড মিডিয়াতে প্রিসিপিটেশন, এই কারণে আমি আগে টাইটার জিনিসটা একটু ক্লিয়ার করে নিলাম, ঠিক আছে। এখানে একটা জিনিস আমি একটু ঠিক করি, যে এটা হবে 1/64, মানে 1/64 মানে কি, যে 1 পার্টিকেল সিরাম এন্ড 63 পার্টিকেল, অর্থাৎ 64 থেকে 1 বাদ দেয় তাহলে 63, তাহলে 63 পার্টিকেল ডাইলিউয়েন্টস, অর্থাৎ মোট আছে 64টা পার্টিকেলস, এর মধ্যে একটা হলো সিরাম আর 63টা হলো ডাইলিউয়েন্টস। তার মানে এখানে ডাইলিউয়েন্টস হচ্ছে 63 গুণ, ঠিক আছে।
আর এখানে যেটা নিয়েছেন 1/10, এই 1/10 এর ক্ষেত্রে মানে হলো মোট পার্টিকেল 10টা, এর মধ্যে একটা হলো সিরাম আর 9টা হলো ডাইলিউয়েন্টস পার্টিকেল, 9টা হলো ডাইলিউয়েন্টস পার্টিকেল। তাহলে এখানে ডাইলিউয়েন্টস কত গুণ? 9 গুণ, মানে 9 টাইমস ডাইলিউশন করেছেন, আর এখানে 63 টাইমস ডাইলিউশন করেছেন। ঠিক আছে, বিষয়টা হলো এটা। এখন আসেন যে আমরা যেটা বললাম যে লিকুইড মিডিয়া অর সলিউশনের মাধ্যমে প্রিসিপিটেশন কিভাবে। তো ধরেন এই লিকুইড মিডিয়ার প্রিসিপিটেশনের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি আসলে অ্যান্টিবডি মেজার করি পেশেন্টের। তাহলে আমরা একটা টেস্ট টিউব নিলাম, ওই টেস্ট টিউবের মধ্যে পেশেন্টের সিরাম নিলাম, ধরেন এটা হলো সিরাম, হ্যাঁ সিরাম নিলাম, এখানের মধ্যে কি আছে? অ্যান্টিবডি আছে। এই সিরামের মধ্যে অ্যান্টিবডি আছে, ধরেন এই অ্যান্টিবডি গুলো হলো ইমিউনোগ্লোবিউলিন এম এবং ইমিউনোগ্লোবিউলিন জি। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা এখানে ডাইলিউয়েন্টস দিলাম, ডাইলিউয়েন্টস এর সাথে এই পেশেন্টের সিরামটা মিক্সচার করলাম, ফলে সেটা হয়ে গেলে এখন কি? টাইটার, অ্যান্টিবডি টাইটার। আচ্ছা, এবার এই টাইটার থেকে আমরা 1 ড্রপ নিলাম, নিয়ে আমরা আরেকটা টেস্ট টিউবে এই ড্রপটা ফেললাম। ঠিক আছে, আচ্ছা তাহলে ড্রপটা ফেলার পরে সেটা এখানে আসলো এরকম। আচ্ছা, এবার আমরা কি করব দেখেন, একটু বোঝার বিষয় যে এটা হচ্ছে কার ইমিউনোগ্লোবিউলিন? পেশেন্টের ইমিউনোগ্লোবিউলিন, তাই না? ইমিউনোগ্লোবিউলিন এম, ইমিউনোগ্লোবিউলিন জি। এখন আমরা দিব যে অ্যান্টি ইমিউনোগ্লোবিউলিন এম, অ্যান্টি ইমিউনোগ্লোবিউলিন জি। তার মানে এটা যদি পেশেন্টের ইমিউনোগ্লোবিউলিন হয় আর আমাদের দেওয়া অ্যান্টি ইমিউনোগ্লোবিউলিন এম বাইন্ড করবে ওর এফসি পোর্শনের সাথে। দেখেন এটা হলো পেশেন্টের ইমিউনোগ্লোবিউলিনের এফসি পোর্শন, আর এটার সাথে বাইন্ড করছে আমাদের অ্যান্টি ইমিউনোগ্লোবিউলিন এম এর প্যারাটপ অংশটা, এই বাইন্ড করে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। তার মানে আমাদের দেওয়া অ্যান্টি ইমিউনোগ্লোবিউলিন এম এর জন্য পেশেন্টের ইমিউনোগ্লোবিউলিন এমটা অ্যান্টিজেন হিসেবে কাজ করছে, অ্যান্টিজেন হিসেবে। ফলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স যখন তৈরি হলো, ওরা কি হবে? প্রিসিপিটেট করবে। আমরা তখন এখানে প্রিসিপিটেট দেখতে পাবো, প্রিসিপিটেট। ওকে, এই প্রিসিপিটেটটা আমরা মেজার করব। কি মেজার করি প্রিসিপিটেটটা? অপটিক্যাল ডেনসিটি। তাহলে যত বেশি প্রিসিপিটেশন হবে এখানে, যত বেশি প্রিসিপিটেশন হবে তার মানে বুঝবো পেশেন্টের মধ্যে তত বেশি ইমিউনোগ্লোবিউলিন এম, ইমিউনোগ্লোবিউলিন জি ছিল। কারণ যত বেশি ইমিউনোগ্লোবিউলিন এম এবং ইমিউনোগ্লোবিউলিন জি থাকবে, তার সাথে আমাদের দেওয়া অ্যান্টি ইমিউনোগ্লোবিউলিন এম, অ্যান্টি ইমিউনোগ্লোবিউলিন জি তত বেশি অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করবে এবং তত বেশি প্রিসিপিটেশন হবে এবং অপটিক্যাল ডেনসিটি তত বেশি পাবো। এভাবে আমরা পেশেন্টের সিরামে ইমিউনোগ্লোবিউলিন এম বা ইমিউনোগ্লোবিউলিন জি অথবা আদার্স অ্যান্টিবডি গুলো কনসেন্ট্রেশন মেজার করতে পারি। তাই এটা দেখেন, এটা একটা সলিউশন মিডিয়ায় হয়েছে, তাই এটাকে আমরা বলি যে সলিউশন প্রিসিপিটেশন অথবা প্রিসিপিটেশন ইন সলিউশন। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসেন যে সেমি সলিড মিডিয়াতে প্রিসিপিটেশন। তাহলে কি বললাম? সেমি সলিড মিডিয়াতে প্রিসিপিটেশন, অর্থাৎ সেমি সলিড মিডিয়াটা হলো আমাদের জন্য আগার। এখন এই সেমি সলিড মিডিয়ার প্রিসিপিটেশনটা, দ্যাট মিন্স আগারের মধ্যে যে প্রিসিপিটেশন, সেটাকে আমরা দুভাবে করতে পারি। একটা হলো সিঙ্গেল ডিফিউশন, আরেকটা হলো যে ডাবল ডিফিউশন। সিঙ্গেল ডিফিউশনটা কি? যে ধরেন এটা হলো একটা আগার মিডিয়া, আগার মিডিয়ার মধ্যে আপনারা দেখেছেন আগার মিডিয়া কেমন, সেখানের মধ্যে কি দেওয়া থাকে? যে সেমি সলিড মিডিয়াটা এখানে দেওয়া থাকে, এভাবে সেমি সলিড মিডিয়াটা প্রলেপ দেওয়া থাকে একটা। এই সেমি সলিড মিডিয়াতে আমরা নোন অ্যান্টিবডি দেওয়া থাকবে আগেই, নোন অ্যান্টিবডি সেমি সলিড মিডিয়ার মধ্যে। এখন এবার এই আগারের মধ্যে আমরা পেশেন্ট থেকে নেওয়া সিরামটা এখানে ড্রপ করব। এই ধরেন এটা হলো পেশেন্টের নেওয়া সিরাম, তাহলে এই সিরামের মধ্যে কি আছে?
অ্যান্টিজেন আছে, অর্থাৎ আমাদের আগারে আমরা যে অ্যান্টিবডিগুলো দিয়েছি এই অ্যান্টিবডিগুলো আমরা জানি, নোন। ধরেন এই অ্যান্টিবডি যেটা আমরা দিলাম, ধরেন এই অ্যান্টিবডিটা হলো যে স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার একটা অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি, ঠিক আছে। স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া, ধরেন এটা হলো একটা স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া। এই স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার মধ্যে অনেক ধরনের অ্যান্টিজেন থাকে না, ধরেন এই একটা অ্যান্টিজেন, এই একটা অ্যান্টিজেন, এই একটা অ্যান্টিজেন, ঠিক আছে। বা আরো স্পেসিফিকলি বললে এপিটপ, এপিটপ হিসেবে চিন্তা করেন। তো আমাদের এই অ্যান্টিবডিটা হলো এই এপিটপের এগেইনস্টে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা পেশেন্টের যে সিরামটা নিলাম, পেশেন্টের সিরামে এই অ্যান্টিজেনটা অর্থাৎ এপিটপটা এখানে আছে, মনে করেন এখানে এপিটপটা আছে। আর আমরা আগারের মধ্যে এই এপিটপের জন্য স্পেসিফিক প্যারাটপ অর্থাৎ অ্যান্টিবডি দিয়ে রেখেছি, ঠিক আছে। আচ্ছা, এখন যখন আস্তে আস্তে সময়ের সাথে সাথে এই যে এখানে যে পেশেন্টের সিরামের ড্রপটা আপনি দিলেন, এটা আস্তে আস্তে কি হবে, ডিফিউশন হতে শুরু করবে না, আস্তে আস্তে চারপাশে ছড়াতে শুরু করবে। আপনারা একটা ফিল্টার কাগজে এক ফোঁটা পানি ফেলে দেখিয়ে, আস্তে আস্তে পানিটা চারপাশে ছড়াতে থাকে এবং ফিল্টার পেপারটা ভিজতে শুরু করে, তাই না? তাহলে এই যে পেশেন্টের সিরামটা যত বেশি এরকম ডিফিউশন হতে শুরু করবে চারপাশে, তার মানে তখন এই যে লাল ডট অর্থাৎ এপিটপ গুলা আগার মিডিয়াতে যেতে থাকবে, ঠিক আছে। এখন এতটুকু পর্যন্ত আপনারা মাথায় রাখেন। এরপরে আমি আসছি আগে একটা জিনিস বলে, প্রিসিপিটেশন কার্ভ, এই বিষয়টা আমাদের একটু বুঝতে হবে। তাহলে এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা বুঝা ইনশাআল্লাহ সহজ হবে। প্রিসিপিটেশন কার্ভ, দেখেন প্রিসিপিটেশন কার্ভ মানে কি, দেখেন যে আমরা জানি অ্যান্টিজেন অ্যান্টিবডির সাথে যখন বাইন্ড হয় তখন কি হয়, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়। এখন মনে করেন এটা হলো অ্যান্টিজেন অথবা আরো স্পেসিফিকলি এপিটপ, হ্যাঁ, এটা একটা এখানে এপিটপের একটা গুচ্ছ ধরেন, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে হচ্ছে এই এপিটপের এগেইনস্টে অর্থাৎ এই এপিটপের স্পেসিফিক অ্যান্টিবডি, অ্যান্টিবডি গুলো এখানে, তাহলে এক জায়গায় এপিটপ বা অ্যান্টিজেন গুলো ক্লাস্টার করে আছে, আরেক জায়গায় অ্যান্টিবডি গুলো ক্লাস্টার করে আছে, ঠিক আছে। আচ্ছা, এখন যে জায়গাটাতে এপিটপ বা অ্যান্টিজেন বেশি সেটাকে আমরা বলবো জোন অফ অ্যান্টিজেন অ্যাক্সেস, জোন অফ অ্যান্টিজেন অ্যাক্সেস। আর যে জায়গায় অ্যান্টিবডি বেশি সেটাকে বলবো জোন অফ অ্যান্টিবডি অ্যাক্সেস, ওকে। এখন সময়ের সাথে সাথে এই এপিটপ গুলো আস্তে আস্তে ছড়াতে শুরু করবে না, অর্থাৎ ডিফিউশন হতে শুরু করবে, ডিফিউশন হতে শুরু করবে, অর্থাৎ ওরা অ্যান্টিজেনের দিকে এগোতে শুরু করবে, আবার অ্যান্টিবডি গুলো এই অ্যান্টিজেনের দিকে এগোতে শুরু করবে, অর্থাৎ ওরা ডিফিউশন হচ্ছে এক জায়গা থেকে আস্তে আস্তে চারপাশে ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন এপিটপ গুলা ছড়াচ্ছে, মনে করেন এই যে ছড়িয়ে যাচ্ছে। এখন যত বেশি ছড়াবে ওরা, অর্থাৎ সোর্স থেকে যত দূরে যাবে ওদের ঘনত্ব কনসেন্ট্রেশন তত কমতে থাকবে। একটু দেখেন এখানে কতটা ঘন ঘন হয়ে অবস্থান করছে অ্যান্টিজেন গুলো, কিন্তু যত দূরে যাচ্ছে দেখেন তাদের ঘনত্ব কমছে, কনসেন্ট্রেশন। একইভাবে এই অ্যান্টিবডি গুলোকে আমি বোঝানোর জন্য এখন ডট ডট দিচ্ছি, ওরা আস্তে আস্তে ছড়াতে থাকবে, সোর্স থেকে আস্তে আস্তে
দূরে যেতে শুরু করবে, মানে এদিকে যাবে, তাহলে দেখেন ওরা এখানে ওদের কনসেন্ট্রেশন বেশি, এবং যত দূরে যাচ্ছে আস্তে আস্তে ওদের কনসেন্ট্রেশনটা কমছে কমছে। আর এখানে হচ্ছে ঘন, সোর্স থেকে যত দূরে যাবে কনসেন্ট্রেশন তত কমছে। তাহলে তাহলে একটা বিষয় দেখেন যে কোন জায়গায় অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স সবচেয়ে বেশি ফর্ম হয়। যে জায়গাতে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির সংখ্যা প্রায় সমান থাকে, অর্থাৎ 10টা অ্যান্টিজেন আছে 10টা অ্যান্টিবডি আছে, সেখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের সংখ্যা সবচেয়ে বেশি হবে। এটা হচ্ছে প্রিন্সিপাল, আপনি মনে রাখতে হবে এটা। এখন দেখেন এই জায়গাতে অ্যান্টিজেন অনেক বেশি, অ্যান্টিবডি একটাও নাই, আর এই জায়গাতে অ্যান্টিবডি অনেক বেশি, অ্যান্টিজেন একটাও নাই। কিন্তু মাঝখানের এই যে জায়গা, এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি মানে দোনোটাই আছে, ঠিক আছে, সময়ের সাথে সাথে ওরা ডিফিউশন হয়ে চলে আসছে। এখন একটু খেয়াল করেন যে জাস্ট এই রেজিয়নটাতেই এখানে অ্যান্টিজেনের কনসেন্ট্রেশনটাও এদিকে আস্তে আস্তে অ্যান্টিজেনের কনসেন্ট্রেশনও কমে গেছে। অন্যদিকে এই অ্যান্টিবডিটাও এদিকে আসছে, আস্তে আস্তে ওর কনসেন্ট্রেশনটাও কমে গেছে। এখন ঠিক এই জায়গাতে এসে দেখেন অ্যান্টিবডি আছে 1 2 3 4 5 6 7 8 বোঝানোর জন্য, এবং ঠিক এই জোনটাতে অ্যান্টিজেনও আছে 1 2 3 4 5 6 7 8। একটু বুঝেন, তাহলে এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা সবচেয়ে বেশি হবে, কারণ এখানে ওদের সংখ্যাটা প্রায় সমান, অর্থাৎ অপটিমাইজড কন্ডিশন। ফলে ওরা তখন কি হবে, ক্লাম্পিং হবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হয়ে ক্লাম্পিং হয়ে যাবে, ঠিক আছে। তখন আমরা এখানে কি দেখতে পাবো, একটা প্রিসিপিটেশন, অর্থাৎ এখানে একটা ক্লাম্পিং যখন হয়ে যাবে তখন আমরা সেটা দেখতে পাবো, এখানে একটা ক্লাম্পিং হচ্ছে। তাহলে দেখেন আমরা যদি একটা গ্রাফ আঁকি, এই জায়গায় অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স সবচেয়ে কম তৈরি হবে, কারণ অ্যান্টিজেন এক্সেস, এবং যত বেশি আমি এদিকে যেতে শুরু করছি এই রিজনটার দিকে, তত বেশি অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হচ্ছে। দেখেন এটা পিকে উঠছে। আবার যখন আমি অ্যান্টিবডি এক্সেস জোনের দিকে যাচ্ছি, সেখানে আবার অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স কম তৈরি হচ্ছে, কারণ এখানে অ্যান্টিবডি বেশি অ্যান্টিজেনের চাইতে। তখন আবার পিক থেকে গ্রাফটা আবার নামা শুরু করেছে। তাহলে এটা হলো জোন অফ অ্যান্টিজেন এক্সেস, এখানেও অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স কম। আর এটা হলো জোন অফ ইকুইভ্যালেন্স, যেখানে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির সংখ্যা প্রায় সমান। আর এটা হলো জোন অফ অ্যান্টিবডি এক্সেস, এখানেও অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স কম তৈরি হবে। তাহলে সবচেয়ে বেশি অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হচ্ছে জোন অফ ইকুইভ্যালেন্স, ফলে এখানে আমরা একটা প্রিসিপিটেশন দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা, এটা হলো আপনাদের বলার বিষয় ছিল। এবং আসলে আমরা আগে ফিরে যাই। তাহলে দেখেন, তাহলে আমাদের এখানে আগে থেকেই অ্যান্টিবডি আমরা আগার মিডিয়াতে দিয়ে রেখেছি। এখন দিলাম আমরা পেশেন্টের সিরাম, তার সিরামের মধ্যে আছে কি এপিটোপ বা অ্যান্টিজেনটা, আস্তে আস্তে অ্যান্টিজেনটা ডিফিউজ হচ্ছে। এখন দেখেন তো এই যে ডিফিউশনটা যত বেশি দূরের দিকে যাচ্ছে, দেখেন এখানে ওদের কনসেন্ট্রেশন ঘন, অ্যান্টিজেনগুলো কনসেন্ট্রেশন বেশি, এবং যত দূরে যাচ্ছে অ্যান্টিজেনটা আস্তে আস্তে ডিফিউজ হয়ে যাওয়ার কারণে ওদের কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে। দেখেন এখানে হচ্ছে খুব কাছাকাছি অ্যান্টিজেন, কারণ সোর্সের কাছে, পেশেন্টের সিরামের কাছাকাছি কনসেন্ট্রেশন অনেক বেশি, যত দূরে যাচ্ছে কমছে। এখন কমার সাথে সাথে এই জায়গায় অ্যান্টিজেনের সংখ্যা, অর্থাৎ এই জোনটাতে একটু দেখেন, এই জোনটাতে এসে দেখা গেল যে এখানে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির সংখ্যা সমান হয়ে গেছে। ফলে এখানে আপনি একটা প্রিসিপিটেশন লাইন পাবেন, প্রিসিপিটেশন দেখতে পাবেন, অর্থাৎ এটাই হলো জোন অফ ইকুইভ্যালেন্স, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা সেমি সলিড মিডিয়াতেও অ্যান্টিজেন অ্যান্টিবডি, এই যে এখানে তলানি পড়লো একটা সাসপেনশন হলো, এটাকে আমরা বলছি প্রিসিপিটেশন আগার মিডিয়াতে, ঠিক আছে। এভাবেও আমরা পেশেন্টের সিরামে কোন একটা স্পেসিফিক অ্যান্টিজেন আছে কিনা সেটা ডিটেক্ট করতে পারি। কিভাবে? আমরা একটা নোন অ্যান্টিবডি ইউজ করেছি। দেখেন এই যে আমরা জানি এই অ্যান্টিবডিটা স্ট্রেপ্টোকক্কাসের অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করবে। তো পেশেন্টের সিরাম দিলাম, তো যেহেতু অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হলো, তাহলে আমরা বলতে পারি কি যে পেশেন্টের সিরামের মধ্যে স্ট্রেপ্টোকক্কাস অ্যান্টিজেন আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হলো সিঙ্গেল ডিফিউশন। কেন?
কারণ দেখেন এখানে ডিফিউশন হয়েছে অনলি কোনটা, অ্যান্টিজেনটা, পেশেন্টের সিরামটা ডিফিউশন হয়েছে, অ্যান্টিবডি তো আমি আগেই আগার মিডিয়াতে সেট আপ করে রেখেছি, ওই কারণে এটা হলো সিঙ্গেল ডিফিউশন ইন আগার মিডিয়া ইন কেস অফ প্রিসিপিটেশন। এর পরেরটা ইনশাআল্লাহ আমি আমার আগামী ভিডিওতে কথা বলবো। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।